গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ একাদশ পর্ব। সাব্বির এলো ৮ তারিখে। আগেরবার এয়ারপোর্টে তাকে রিসিভ করবার জন্য কেউ ছিল না, এবার অনেকেই এসেছে। সাব্বিরের মা অসুস্থ, তিনিও এসেছেন। এত লোকজনের মাঝে বিশাল একটা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে শারমিনের অস্বস্তি লাগছিল। ফুলের তোড়া, ফুলের মালা এইসব পলিটিশিয়ানদের মানায়, অন্য কাউকে মানায় না। তাছাড়া তোড়া জিনিসটাই বাজে। এক গাদা ফুলকে জরির ফিতায় বেঁধে রাখা অসহ্য। এর চেয়ে একটি দুটি গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। কোন একটি ছবিতে এমন একটি দৃশ্য শারমিন দেখেছিল। রেল স্টেশনে এক গাদা গোলাপ নিয়ে একটি মেয়ে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে। তার চোখে মুখে গভীর উৎকণ্ঠা, যদি সে না আসে। কত মানুষ নামল, কত মানুষ উঠল, কিন্তু ছেলেটির দেখা নেই। মেয়েটি প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করছে, হাত থেকে একটি একটি করে ফুল পড়ে যাচ্ছে। মেয়েটির সেদিকে খেয়াল নেই। শেষ পর্যন্ত পাওয়া গেল ছেলেটিকে। মেয়েটি সব ফুল ছুঁড়ে ফেলে জড়িয়ে ধরল তাকে। চমৎকার ছবি। কেমন আছো শারমিন? ভালো, আপনি কেমন? খুব ভালো। এই নিন আপনার ফুল। থ্যাংক ইউ ফর দি ফ্লাওয়ার্স। সাব্বিরের গায়ে ধবধবে সাদা একটা শার্ট, গাঢ় নীল রঙের একটা টাই। দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তির কোনো ছাপ নেই তার চেহারায়। কি চমৎকার লাগছে তাকে দেখতে। শারমিন ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করল। সাব্বির বলল, আমার সঙ্গে চলো শারমিন, তোমার সঙ্গে অনেক কথা আছে। এখন আপনার সঙ্গে যেতে পারবো না। কেন? লজ্জা লাগবে। সাব্বির এয়ারপোর্টের সকলকে সচকিত করে হেসে উঠল এবং অত্যন্ত সহজ ভঙ্গিতে শারমিনের হাত ধরল। দৃশ্যটি এতটুকু বেমানান মনে হল না, যেন এটাই স্বাভাবিক। সাব্বিরের মা একটু পেছনের দিকে সরে গেলেন। কলেজে টলেজে পড়া কয়েকটা মেয়ে আছে তার সঙ্গে, তারা মুখ নিচু করে হাসতে লাগল। শারমিনের লজ্জা লাগতে লাগল। সাব্বির খুশি খুশি গলায় বলল, তোমার বাবা এটা কি শুরু করেছেন বলো তো? কি করেছেন? বিশাল এক বাড়ি ভাড়া করা হয়েছে মার জন্যে, 3 মাসের জন্য ভাড়া করা হয়েছে। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনরা আসবে। মার চিঠিতে জানলাম সেই বাড়ি নাকি রাজপ্রাসাদের মতো, ড্রয়িং রুমে নাকি কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলা যায়। সাব্বির হৃষ্টচিত্তে হাসতে লাগল। শারমিন কিছু বলল না। সাব্বিরের মার জন্যে বাড়ি ভাড়া করা হয়েছে এই তথ্যটা সে জানত না। বাবা এই বিষয়ে তাকে কিছু জানায়নি। শারমিন বলল, আমি কিন্তু এখন সত্যি সত্যি আপনার সঙ্গে যাচ্ছি না, পরে আপনার সঙ্গে কথা হবে। পরে না, এখনই হবে। তুমি আমার সঙ্গে যাবে এখন। প্লেনে আজ একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, ওটা শুনবে। সাব্বিরের মা বললেন, চলো মা আমাদের সঙ্গে, লজ্জার কিছু নেই। আর সাব্বির, তুই এমন হাত ধরে টানাটানি করছিস কেন? ছেড়ে দে হাত। শারমিনের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ি রং করার লোকজন এসেছিল, এরা বিদায় নিচ্ছে। কিছু অপরিচিতা মহিলাকেও দেখা যাচ্ছে। আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে বোধহয়। তারা দূর থেকে কৌতূহলী হয়ে শারমিনকে দেখছে, কাছে এগিয়ে আসছে না। শারমিন হাত ইশারা করে জয়নালকে ডাকল। জয়নাল, কেউ কি এসেছিল আমার কাছে? জিনা আফা। রফিক সাহেব? জিনা আসেন নাই। ঠিক আছে, তুমি যাও। ভালো কথা, ঘর বদল করেছ? জি করছি। এখন আর নিশ্চয় মাটি সাহেবকে দেখো না? জয়নাল মৃদুস্বরে বলল, জি দেখি, কাল রাইতেও দেখছি। শারমিন কিছু বলল না। অশরীরী মাটি শুধু শুধু জয়নালকে কেন দেখা দেবে? সে যাবে তার প্রিয়জনদের কাছে, আসবে তার কাছে, কিন্তু আসছে না। কেন আসছে না? শারমিন সিঁড়ি বেয়ে উঠতে লাগল। বড্ড ক্লান্ত লাগছে। 2টি বাচ্চা ছেলে নামছিল, এরা শারমিনকে দেখে থমকে দাঁড়াল। তোমরা কারা?
ছেলে দুটি জবাব দিল না, নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। বিয়ে উপলক্ষে এসেছে নিশ্চয়ই। ছেলে দুটি ভয় পেয়েছে। সম্ভবত তাদের বলা হয়েছিল দোতলায় ওঠা যাবে না। এত আগে সবাই আসতে শুরু করেছে কেন? কি নাম তোমাদের? তারা উত্তর না দিয়ে ছুটে গেল। শারমিনের ঘর তালা বন্ধ। আকবরের মা তালা খুলতে খুলতে বলল, বাড়ি ভর্তি হয়ে গেছে মাইনসে, এইটা ধরে ওইটা সয়, কিছু কইলে ফোঁস করে উঠে, আমি অমুক আত্মীয়, আমি তমুক আত্মীয়। শারমিন বলল, আমার ঘরের সামনে কাউকে বসিয়ে রাখো যাতে কেউ ঢুকতে না পারে। জি আচ্ছা। শারমিন হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জয়নাল এসে খবর দিল রফিক সাহেব এসেছেন। রফিক হাসি মুখে বলল, বিয়ের দাওয়াত নিতে এলাম। তুমি তো দাওয়াত দিলে না, বাধ্য হয়ে নিজে থেকে আসা। এর আগেও একদিন এসেছিলাম। খবর পেয়েছি। এখন বলো, দাওয়াত দিচ্ছ না বিয়েতে? দিচ্ছি। বাসার সবাইকে নিয়ে আসবে, কাউকে বাদ দেবে না। তোমার চাকরি বাকরি এখনো কিছু হয়নি, তাই না? বুঝলে কি করে? থট ট্রেডিং। তুমি কিছু খাবে? ঘরে তৈরি সন্দেশ ছাড়া যে কোনো জিনিস খাবো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দুপুরে আমার খাওয়া হয়নি। কেন? কেন হয়নি সেটা ইম্পর্ট্যান্ট নয়, খাওয়া হয়নি সেটা ইম্পর্ট্যান্ট। শারমিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা রফিক, আমি যদি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিই, তুমি করবে? কিরকম চাকরি? ভালো চাকরি, বেশ ভালো। মাসে ৩-৪ হাজার টাকার মতো পাওয়া যায়, এরকম কিছু। রফিক পাঞ্জাবির পকেট থেকে তার সিগারেটের প্যাকেট বের করল, অনেকখানি সময় নিয়ে সিগারেট ধরাল, তারপর ঠান্ডা গলায় বলল, না, করব না। কেন? তোমার কাছ থেকে সুবিধা নেব, এই জন্য আমি কখনো তোমার কাছে আসিনি। কি জন্য এসেছ? কি জন্য এসেছি তা তুমি নিশ্চয়ই জানো। জানো না? শারমিন শুকনো মুখে হাসল। রফিক বলল, আজ বেশিক্ষণ থাকব না, কাজ আছে। কি কাজ? বেকার মানুষদেরই কাজ থাকে বেশি। তোমাদের ধারণা বেকাররা রাত দিন সিগারেট খায় আর চায়ের দোকানে বসে আড্ডা দেয়, এ ধারণা ঠিক না। বেকার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি আগে কখনো বেকার দেখিনি, তোমাকেই শুধু দেখলাম। কেমন লাগলো আমাকে? শারমিন জবাব দিল না। কিছু প্রশ্ন আছে যার কোনো জবাব দেওয়া সম্ভব হয় না। খবরের কাগজে ৩ লাইনের একটা বিজ্ঞাপন উঠেছে। হোসেন সাহেব খুবই অবাক হলেন যে এটা কারো চোখে পড়ল না। লোকজন কি আজকাল বিজ্ঞাপন পড়ে না? তার ধারণা ছিল মেয়েরা বিজ্ঞাপন খুঁটিয়ে পড়ে, কিন্তু ধারণাটা সত্যি নয়। নীলু, সাহানা, মনোয়ারা এরা কেউ এই প্রসঙ্গে কিছু বলল না। মনোয়ারার চোখে না পড়া ভালো, তিনি চান না মনোয়ারা দেখুক, কিন্তু অন্য দুজন কেন দেখবে না? বিজ্ঞাপনটা এরকম, শেষ চিকিৎসা, দুরারোগ্য পুরনো অসুখের হোমিওপ্যাথি মতে চিকিৎসা করা হয়। যোগাযোগ করুন এম হোসেন, 13/3 কল্যাণপুর, ঢাকা। 1 মাসের টাকা দেয়া হয়েছে। প্রতি সপ্তাহে 2 বার করে এই বিজ্ঞাপন ছাপা হবে। কিন্তু অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে মনে হয় না বিজ্ঞাপনে কোনো লাভ হবে। কেউ তো পড়ছেই না। হোসেন সাহেব খবরের কাগজ হাতে রান্নাঘরে ঢুকলেন। নীলু রান্না চড়িয়েছে। শ্বশুরকে দেখে সে বলল, কিছু বলবেন নাকি বাবা? না, তেমন কিছু না। আজকের খবরের কাগজটা কি পড়েছ? নীলু অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন? একটা বিজ্ঞাপন দিয়েছিলাম কাগজে, চোখে পড়ে নাই? তিনি খবরের কাগজ মেলে ধরলেন। ভাবলাম একটা বিদ্যা যখন শিখলাম কষ্ট করে, তখন কাজে লাগানো যাক, কি বলো? তা তো ঠিকই। এটাও এক ধরনের সমাজ সেবা, কি বলো মা? তা তো নিশ্চয়ই। গরিব দুঃখীদের কাছ থেকে পয়সা নেব না ঠিক করেছি, তবে অন্যদের কাছ থেকে নেওয়া হবে। বাসায় এলে 10 টাকা আর কল দিয়ে নিয়ে গেলে 20 টাকা। বেশি হয়ে গেল নাকি? না, বেশি হয়নি, ঠিকই আছে। হোসেন সাহেব ইতস্তত করে বললেন, বাড়ির সামনে একটা সাইনবোর্ড দিতে হবে, ডাক্তার এম হোসেন হোমিও হল।
কি বলো মা? লোকজন বিজ্ঞাপন দেখে আসবে, বাসা খুঁজে বের করতে হবে তো। সাইনবোর্ড তো দিতেই হবে। আপনি রফিককে বলে দিন, ও সাইনবোর্ড করিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, বলবো। আরেকটা কথা মা। বলুন। তোমার শাশুড়িকে কিছু না বলাই ভালো। মনে কিছু চিন্তাভাবনা না করেই রেগে যায় তো, সেজন্যই বলছি। না বাবা, আমি কিছু বলবো না। নীলুর কথার মাঝখানেই মনোয়ারা ঢুকলেন। হোসেন সাহেবকে দেখেই রেগে উঠলেন। রান্নাঘরে ঘুরঘুর করছো কেন? পুরুষ মানুষদের রান্নাঘরে ঘুরঘুর করা আমার পছন্দ না। যাও, টুনিদের বই নিয়ে বসাও। অন্যদিন হলে তিনি কিছু বলতেন। রান্নাঘরে পুরুষ মানুষদের থাকা উচিত না এই নিয়ে মোটামুটিভাবে একটা তর্ক বাঁধিয়ে বসতেন। আজ কিছুই বললেন না। টুনি এবং বাবলুকে নিয়ে পড়াতে বসলেন। মনোয়ারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার শ্বশুরের কাণ্ডকারখানায় লজ্জায় মুখ দেখানো দায়। পত্রিকায় বিজ্ঞাপন দেখেছ? এম হোসেন দেখেই সন্দেহ হয়েছিল, ঠিকানা দেখে বুঝলাম। তোমাকে বিজ্ঞাপনের কথাই বলছিল বোধহয়। জি। লোকটা যে বোকা তাও না, কিন্তু মাঝে মাঝে এমন সব কাণ্ড করে। সে এক মহা ডাক্তার হয়ে গেছে, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। চিন্তা কর অবস্থা। নীলু মৃদুস্বরে বলল, কিছু বলার দরকার নেই মা। না বললে তো আশকারা দেয়া হবে। এইসব জিনিস আশকারা দিতে নেই। টুনি এবং বাবলু পড়তে বসেছে। এদের পড়ানোর কাজটা হোসেন সাহেব নিজেই আগ্রহ করে নিয়েছেন। পড়াশোনা চলছে তার নিজস্ব পদ্ধতিতে। প্রতিদিন একটি করে অক্ষর নানানভাবে শেখানো হচ্ছে। হোসেন সাহেব হিসেব করে দেখেছেন 11টি স্বরবর্ণ শিখতে লাগবে 11 দিন এবং ব্যঞ্জনবর্ণ শিখতে লাগবে 38 দিন। মোট 1 মাস 19 দিনে প্রতিটি বর্ণ তারা পড়তে এবং লিখতে শিখবে। আজ শেখানো হচ্ছে গ। হোসেন সাহেব প্রকাণ্ড একটা গ লিখে দেয়ালে ঝুলিয়েছেন। গ দিয়ে 2 লাইনের একটি ছড়া তৈরি করা হয়েছে। টুনি এবং বাবলু মাথা দুলিয়ে দুলিয়ে ছড়াটি পড়ছে। গতে হয় গরু, তার পা দুটি সরু, গরুর শিং বাঁকা, গরু যায় ঢাকা। বাবলু এমনিতে কথাবার্তা একেবারেই বলে না, কিন্তু ছড়া বলাতে তার একটা আগ্রহ আছে। সে টুনির সঙ্গে গলা মিলিয়ে সুর করে ছড়া পড়ছে। হোসেন সাহেব বললেন, এইবার লেখো। প্রথমে একটা গরুর ছবি আঁকো, শিংওয়ালা গরু যে ঢাকার দিকে যাচ্ছে, এবং গরুর পাশে আঁকো একটা গ। তারপর তোমাদের ছুটি। টুনি বলল, না দাদু, ছুটি না, তুমি গল্প বলবে। আজ আর গল্প না। বলতে হবে, শীত বসন্তের গল্প বলতে হবে। না, আজ আর কোনো গল্প টল্প হবে না। বলতে হবে, বলতেই হবে। গল্প বলায় হোসেন সাহেবের যথেষ্ট আগ্রহই আছে। গল্প বলতে না চাওয়া হচ্ছে তার দাম বাড়াবার একটা কৌশল। রোজই বেশ খানিকক্ষণ নানা করেন এবং শেষ পর্যন্ত লম্বা চওড়া একটা গল্প শুরু করেন, যেটা শেষ হতে দীর্ঘ সময় নেয়। একসময় টুনি এবং বাবলু দুজনের চোখই ঘুমে জড়িয়ে আসে, তবু তারা জেগে থাকে। বাবলু এই বাড়িতে মোটামুটিভাবে সুখেই আছে বলা চলে। কোন একটা বিচিত্র কারণে শফিক বাবলুকে খুবই পছন্দ করে। সে যে আগ্রহ বাবলুর ব্যাপারে দেখায়, টুনির ব্যাপারে তা দেখায় না। এটা নীলুকে বেশ পীড়িত করে। এর মধ্যে কোনো রহস্য আছে কিনা কে জানে। অফিস থেকে ফিরেই শফিক ডাকবে, বাবলু সাহেব কোথায়? বাবলু যেখানেই থাকুক গলার স্বর শুনে ছুটে আসবে উল্কার বেগে। তারপর বাবলু সাহেব কেমন আছেন? ভালো। সারাদিন কি করলেন? একগাল হাসি। কিছুই করা হয়নি? না বোধক মাথা নাড়া। শফিক অফিসের কাপড় ছাড়বে, সে দাঁড়িয়ে থাকবে পাশে। শফিক বাথরুমে যাবে, হাত মুখ ধুতে, সে দাঁড়িয়ে থাকবে দরজার পাশে। শফিক অফিস ফেরত চা বারান্দায় বসে খাবে, সেও থাকবে বারান্দায়। নীলু অনেকবার ধমক দিয়েছে, কি সবসময় বড়দের সঙ্গে ঘুরঘুর করা, যাও খেলতে যাও। শফিক প্রশ্রয় সুরে বলেছে, আহা থাক না, বিরক্ত করছে না তো। ছুটির দিনগুলোতে শফিক দুপুরবেলা শুয়ে থাকে। বাবলু ঠিক তখন শফিকের পাশে বসে থাকে এবং
একটা হাত তুলে দেয় শফিকের গায়ে। এতটা বাড়াবাড়ি নীলুর ভালো লাগে না, কোনো কিছুর বাড়াবাড়ি ভালো লাগে না। নীলু প্রায়ই ভাবে এই প্রসঙ্গে শফিককে সরাসরি একদিন কিছু বলবে, বলা হয়ে উঠছে না। শফিক আজকাল আগের চেয়েও গম্ভীর। অফিসের ঝামেলা নিশ্চয়ই অনেক বেড়েছে। অফিস সম্পর্কে শফিক কখনো কিছু বলে না, কাজেই আসলে কি হচ্ছে জানার উপায় নেই। অবশ্যই সে এখন ঘরে ফিরছে সকাল সকাল, টঙ্গী যাচ্ছে না। নীলুর ধারণা ছিল টঙ্গীর কাজ শেষ হয়ে গেছে বলেই যেতে হচ্ছে না। সে ধারণাও ঠিক নয়। টঙ্গীর কাজ শেষ হয়নি, দায়িত্ব দেয়া হয়েছে অন্য একজনকে। কেন কে জানে। শফিক অফিসে ঢুকেই জানল খাস বিলেতি বড় কর্তা আজ অফিসে আসবেন। তিনি গতকাল সন্ধ্যায় এসে ঢাকা পৌঁছেছেন। তার নাম মিস্টার টলম্যান। এই জাতীয় নাম বিলেতিদের পক্ষেই সম্ভব। বাঙালি মুসলমান কত বৎসর পর তার ছেলের নাম রাখবে লম্বা আহমেদ? বা আদৌ এইরকম নাম রাখার মতো সাহস কি তাদের হবে? শফিক অবাক হয়ে লক্ষ্য করল নতুন বড় সাহেবের আচার আচরণ নিয়ে ইতিমধ্যেই অনেক গবেষণা হয়ে গেছে এবং জানা গেছে ইনি দারুণ কড়া লোক, অসম্ভব রাগী এবং অসম্ভব কাজের। মালয়েশিয়ায় কোম্পানি যখন লাটে ওঠার মতো হলো তখন টলম্যানকে পাঠানো হলো। 1 মাসের মধ্যে সে সব ঠিকঠাক করে ফেলল। বিলেতি সাহেব একজন আসবেন জানা ছিল। গতকালই তিনি এসে পৌঁছেছেন এটা শফিকের জানা ছিল না। সিদ্দিক সাহেব জানতেন। তিনি খবরটি অন্য কাউকে জানাননি। নিজেই গিয়েছেন এয়ারপোর্টে বড় সাহেবকে এনে প্রথমে রাতে নিজের বাসায় ডিনার খাইয়েছেন। সিদ্দিক সাহেবের এই ধরনের লুকোচুরির কারণ শফিকের কাছে স্পষ্ট হল না। কান ভাঙানির কিছু কি আছে তার মনে? সিদ্দিক সাহেব বুদ্ধিমান লোক। একজন বুদ্ধিমান লোক এই ধরনের বোকামি করবে না। সিদ্দিক সাহেব এতটা কাঁচা কাজ করবেন এটা ভাবা যায় না। সিদ্দিক সাহেব খবর নিয়ে এলেন মিস্টার টলম্যান 11:30টার সময় আসবেন। 12টা থেকে 12:30 পর্যন্ত অফিসারদের সঙ্গে মিটিং করবেন। কারখানা দেখতে যাবেন 3টায়, 4:30টায় যাবেন জয়দেবপুরে। সিদ্দিক সাহেবকে অত্যন্ত উল্লসিত মনে হল। শফিককে হাসতে হাসতে বললেন, জাত ব্রিটিশ তো, একেবারে বাঘের বাচ্চা। শফিক ঠান্ডা গলায় বলল, হালুম হালুম করছিল নাকি? না, এখনো করেনি, তবে করবে। মালয়েশিয়াতে কি কাণ্ডটা করেছে জানেন তো? 4 জনকে স্যাক করেছে জয়েন করবার পর প্রথম সপ্তাহে। ইউনিয়ন গাঁইগুই করছিল। ইউনিয়নের চাঁইদের ডেকে এনে বলেছে যদি কোনো রকম গোলমাল হয় কোম্পানি বন্ধ করে দিয়ে সে চলে যাবে। তাকে এই ক্ষমতা দেয়া হয়েছে। যে কোম্পানি লস খাচ্ছে তাকে পোষার কোনো মানে হয় না। কোনো রকম ঝামেলা হয়নি? অ্যাবসলিউটলি নাথিং। এখানেও কি এরকম কিছু হবে বলে মনে করেন? হতে পারে, আমি জানি না। জানবেন না কেন? আপনার সঙ্গে তার নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। এয়ারপোর্ট থেকে আনলেন, ডিনার খাওয়ালেন। আপনি কি অন্য কিছু ইঙ্গিত করছেন? না, আমি অন্য কিছু ইঙ্গিত করছি না। টলম্যানের আসার খবর আপনি চেপে গেছেন, এটাই আমার কাছে রহস্যময় মনে হয়েছে। এর মধ্যে রহস্যের কিছু নেই, না থাকলেই ভালো। অফিসের সবাই ভেবেছিল নাম যখন টলম্যান তখন নিশ্চয়ই বেঁটে খাটো মানুষ হবে, কিন্তু দেখা গেল মানুষটি তালগাছের মতোই। স্বভাব চরিত্রেও ভয় পাওয়ার মতো কিছু নেই। শান্ত, কথাবার্তা বলে নিচু গলায়, মিনিটে মিনিটে রসিকতা করে, নিজের রসিকতায় নিজেই হাসে প্রাণ খুলে। অফিসারদের সঙ্গে মিটিংটি চমৎকারভাবে শেষ হল। টলম্যান বললেন তিনি মনে করেন এখানে চমৎকার স্টাফ আছে যারা ইচ্ছে করলেই প্রতিষ্ঠানটিকে প্রথম শ্রেণীর একটি প্রতিষ্ঠানে দাঁড়া করিয়ে দিতে পারে। তিনি এসেছেন এই ব্যাপারে তাদের সাহায্য করতে, এর বেশি কিছু নয়। যারা যারা সিগারেট খায় তিনি তাদের সবাইকে নিজের প্যাকেট থেকে সিগারেট দিলেন এবং হরতাল ও স্ট্রাইক প্রসঙ্গে বিলেতি একটি গল্প বলে সবাইকে মুগ্ধ করে দিলেন। গল্পটি এরকম, লেবার পার্টি ক্ষমতায় থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একবার ঠিক করলেন কিছু দাবি দেওয়া নিয়ে একদিনের জন্য স্ট্রাইক করবেন। ইতিহাসে এরকম ব্যাপার আর হয়নি। সবার ধারণা শেষ পর্যন্ত স্ট্রাইক হবে না।
পত্রপত্রিকায় এ নিয়ে প্রচুর জল্পনা কল্পনা, চিঠি লেখালেখি। শেষ পর্যন্ত স্ট্রাইক হল, অদ্ভুত ধরনের স্ট্রাইক। প্রফেসররা ঠিকই ক্লাস নিলেন, কাজকর্ম করলেন, শুধু সেই দিনটির বেতন নিলেন না। গল্প শেষ করে টলম্যান বললেন, এই ধরনের স্ট্রাইক তোমাদের দেশে চালু করতে পারলে বেশ হতো, তাই না? মিটিং শেষ করে নিজের ঘরে ফেরার 15 মিনিটের মধ্যে শফিক টলম্যানের কাছ থেকে যে চিঠি পেল তার সারমর্ম হচ্ছে, তুমি দায়িত্বে থাকাকালীন এই অফিসের নিম্নলিখিত অনিয়মগুলো হয়েছে। আমি মনে করি এ দায়িত্ব বহুলাংশে তোমার। 1 সপ্তাহের মধ্যে তুমি প্রতিটি অভিযোগ প্রসঙ্গে তোমার বক্তব্য লিখিতভাবে জানাবে। 3টি সুনির্দিষ্ট অভিযোগ পরের পৃষ্ঠায় আছে, বেশ খুঁটিয়ে লেখা। দুপুর 2টোর দিকে সিদ্দিক সাহেব এসে বললেন, শফিক সাহেব, আপনার চিঠির প্রসঙ্গে আমি কিছুই জানি না, বিশ্বাস করেন। এত ছোট মন আমার না, আমি ভদ্রলোকের ছেলে। এই টলম্যান ব্যাটার সঙ্গে আপনার ব্যাপারে আমার কোনো কথা হয়নি। শফিক শান্ত স্বরে বলল, আপনার কথা বিশ্বাস করছি, কাগজপত্র সাহেব হেড অফিস থেকেই তৈরি করে এনেছে। আমি টলম্যানকে আপনার কথা গুছিয়ে বলবো। না, কিছু বলার দরকার নেই। শফিক অসময়ে বাড়ি ফিরে এলো। কবির মামা এসেছেন, টেবিলে পা তুলে সোফায় বসে আছেন গম্ভীর হয়ে। তাকে দেখেই মনে হচ্ছে মেজাজ অত্যন্ত খারাপ। মেজাজ খারাপ হবার মতো কারণ ঘটেছে। ট্রেনে আসার সময় একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে গেছে। ট্রেন মোটামুটি ফাঁকা ছিল। পা তুলে আরাম করে সিটে বসেছিলেন। তেজগাঁ স্টেশনে নামতে গিয়ে দেখেন চটি জুতো জোড়া নেই। পুরনো চটি এমন কোনো লোভনীয় বস্তু নয়। মানুষ কি দিন দিনই অসৎ হয়ে যাচ্ছে? কোথাও যেতে হলে সারাক্ষণ নিজের জিনিসপত্র কোলের উপর নিয়ে বসে থাকতে হবে। তাকে বাসায় আসতে হয়েছে খালি পায়ে। শফিক কবির মামাকে দেখে সালাম করবার জন্যে এগিয়ে এলো। কিরে, ভালো আছিস? জি। মুখামন শুকনো লাগছে কেন? মাথা ধরেছে। অফিস থেকে চলে এসেছিস? জি। সামান্য মাথা ধরাতেই অফিস ছেড়ে চলে এসেছিস? বলিস কি? শফিক কিছু না বলে ভেতরে চলে গেল। কবির মামা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি অসম্ভব বিরক্ত হয়েছেন। সমগ্র জাতির ভেতরই কাজের প্রতি একটা অনীহা এসে গেছে। টঙ্গীতে একজন টিকিট চেকার উঠল। 5-6 জন যাত্রীর টিকিট দেখেই সে যেন ক্লান্ত হয়ে গেল। 2 বার হাই তুলল। কবির সাহেবের কাছে এসে এমন ভঙ্গিতে দাঁড়ালো যেন সে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তিনি পাঞ্জাবির পকেটে হাত দিতেই সে বলল, থাক থাক, লাগবে না। তিনি বিরক্ত হয়ে বললেন, লাগবে না কেন? দেখেন। আরে না, দেখতে হবে না। দেখতে হবে না কেন? 100 বার দেখতে হবে। টিকিট চেকার এমনভাবে তাকালো যেন এমন অদ্ভুত কথা সে আগে শোনেনি। বড়ই আশ্চর্য কাণ্ড। কবির মামা সোফায় হেলান দিয়ে ভাবতে চেষ্টা করলেন, কেন দিন দিন জাতি এমন কর্মবিমুখ হয়ে যাচ্ছে? কাজে কেউ কেন আনন্দ পাচ্ছে না? কেন পাচ্ছে না? এইসব প্রশ্নের উত্তর কারা জানেন? সমাজবিজ্ঞানীরা। জাতি হিসেবে বাঙালি কর্মবিমুখ, এটা তিনি মানতে রাজি নন। মুক্তিযুদ্ধের সময় তিনি দেখেছেন কি অসম্ভব খাটতে পারে না খাওয়ার রোগা মানুষগুলি। তখন পেরেছে, এখন কেন পারবে না? এখন কেন জোয়ান বয়সের একজন টিকিট চেকার 3টে টিকিটে টিকমার্ক দিয়েই বোয়াল মাছের মতো হাই তুলবে? মনোয়ারা বললেন, গোসল করে নিন, ভাত দিয়ে দিই। একটু অপেক্ষা করি, বৃষ্টি আসবে আসবে করছে, বৃষ্টির পানিতে গোসল করব। বৃষ্টির পানিতে করবেন কেন? ঘরে কি পানির অভাব? কবির মামা থেকে থেকে বললেন, বয়স হয়ে যাচ্ছে, বেশিদিন বৃষ্টির পানি গায়ে লাগানো যাবে না। তাই সুযোগ পেলেই লাগিয়ে নিই। সরিষার তেল আছে ঘরে? জি আছে। নিয়ে আসো, তেল মেখে নি, ঠান্ডা লেগে গেলে মুশকিল। মনোয়ারা বসলেন পাশেই। কবির মামা বললেন, তারপর বলো, তোমাদের খবরাখবর বলো। আমার কোনো খবর নেই। খবর নাই কেন? মনে হচ্ছে সবার উপর তুমি বিরক্ত। বিরক্ত হব না কেন? কে আমার জন্য কি করলো খুশি হবার মতো? কে কি করলো সেটা জিজ্ঞেস করবার আগে বলো, তুমি অন্যদের জন্য কি করলে?
মনোহরা অবাক হয়ে বললেন, কি করলাম মানে? সংসার চালাচ্ছে কে? তুমি এমন ভাব করছো যেন তুমি না থাকলে সংসার আটকে যাবে। আটকাবে না? না, আটকাবে না। কারো জন্যেই কিছু আটকে যায় না। মুশকিলটা হচ্ছে সবাই মনে করে তাকে ছাড়া সংসার অচল। বৃষ্টি নামলো বোধহয়। সাবান দাও, গামছা দাও। হোসেন আসবে কখন? জানি না কখন। কোথায় গিয়েছে বললে? জানি না কোথায়। তুমি কি আমার উপর রেগে গেলে নাকি? রাগ হবার মতো কিছু বলিনি। গামছার সাবান নিয়ে তিনি ছাদে চলে গেলেন। ভালো বৃষ্টি নেমেছে, ছাদে পানি জমে গেছে। তিনি খানিকক্ষণ শিশুদের মতো সেই জমে থাকা পানিতে লাফালেন। যখন আশেপাশে কেউ থাকে না, তখন সব বয়স্ক মানুষটাই বোধহয় খানিকটা শিশুর অভিনয় করতে ভালোবাসে। কবির মামা গায়ে সাবান মাখতে মাখতে লক্ষ্য করলেন খাঁচায় দুটি কবুতর চুপচাপ ভিজছে। আনিসের ম্যাজিকের কবুতর। তার বিরক্তির সীমা রইল না। প্রথমত খাঁচায় পাখি আটকানোই একটা অপরাধ। তার চেয়ে বড় অপরাধ বন্দি পাখিগুলো ঝড় বৃষ্টির মধ্যে ফেলে রাখা। তিনি আনিসের ঘরে উঁকি দিলেন, আনিস আছো? আনিস ঘরেই ছিল। সে অবাক হয়ে উঠে এলো। তোমার কবুতর বৃষ্টিতে ভিজছে। পশু পাখিকে এভাবে কষ্ট দেবার তোমার কোনো রাইট নেই। এটা ঠিক না, অন্যায়। আপনি বৃষ্টির মধ্যে কি করছেন মামা? গোসল করছি, আর কি করব? আপনি কি মামা কবুতর দুটি ছেড়ে দিতে বলছেন? তোমার ম্যাজিকের যদি কোনো গুরুতর ক্ষতি না হয় তাহলে ছেড়ে দাও। আনিস হাসি মুখে বৃষ্টির মধ্যে নেমে এলো। খাঁচা খোলার পর কবুতর দুটি উড়ে গেল না, ছাদের রেলিংয়ের উপর বসে রইল। আনিস বলল, দেখলেন মামা, বৃষ্টিতে ভিজতে ওদের ভালোই লাগছে। আনিস হুস হুস করে ওদের তাড়াতে চেষ্টা করল। ওরা গেল না। উড়ে উড়ে বারবার রেলিংয়েই বসতে লাগল। কবির মামা গম্ভীর গলায় বললেন, উঠতে ভুলে গেছে। আনিস বলল, ভুলে গেলেও শিখে নেবে। ওদের নিয়ে আপনি চিন্তা করবেন না মামা। তুমি ভিজছ কেন? আনিস হেসে বলল, ভিজতে ভালোই লাগছে। তোমার ম্যাজিক কেমন চলছে? ভালোই। যে শাস্ত্রটা তৈরি হয়েছে মানুষকে ফাঁকি দেবার জন্যে, সেটা লোকজন এত আগ্রহ করে শিখে কেন বলো তো আমাকে? আপনি মামা শুধু ফাঁকিটা দেখলেন, ফাঁকির পেছনের বুদ্ধিটা দেখলেন না। আমি যদি এই বৃষ্টির ফোঁটা থেকে একটা গোলাপ ফুল এনে দিই, আপনার কেমন লাগবে? বলতে বলতেই আনিস হাত বাড়িয়ে একটি গোলাপ তৈরি করল। কবির মামা স্তম্ভিত হয়ে গেলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন। কেমন লাগলো মামা? চমৎকার, শুধু চমৎকার, অপূর্ব। আমি মুগ্ধ হলাম আনিস। আপনার কি মামা মনে হয় না যে সত্যিকারের ফাঁকিগুলি ভুলে থাকার জন্যে এ জাতীয় কিছু ফাঁকির দরকার আছে? তুমি খুব গুছিয়ে কথা বলতে শিখেছ। আনিস হাসতে লাগল। কবির মামা বললেন, তোমাকে আমি নীলগঞ্জে নিয়ে যাব। গ্রামের লোকেদের তুমি তোমার খেলা দেখাবে। নিশ্চয়ই দেখাবো। আপনি যখন বলবেন তখনই যাব। অনেকক্ষণ ধরে ভিজছেন, নিচে যান, ঠান্ডা লেগে যাবে। ফুলটা নিয়ে যান মামা। তিনি গোলাপ হাতে নিচে নেমে এলেন। রাতের বেলা তার জ্বর এসে গেল। রফিককে যেতে হলো ডাক্তারের খোঁজে। শাহানা কপাল টিপে দিতে বসল। শাহানা শাড়ি পরেছে। মনোয়ারা কামিজ পরার উপর কঠিন নিষেধাজ্ঞা জারি করেছেন। দুদিন পর বিয়ে হচ্ছে যে মেয়ের, সে ফ্রক পরে ধেই ধেই করবে কেন? শাড়িতে শাহানাকে অপূর্ব লাগছে। ঘরে আলো কম। কবির মামার চোখে আলো লাগছে বলেই বাতি নেভানো। খোলা দরজা দিয়ে সামান্য কিছু আলো এসে পড়েছে শাহানার মুখে। কি সুন্দর লাগছে তাকে, যেন একজন কিশোরী দেবী। শাহানা বলল, এখন কি একটু ভালো লাগছে মামা? লাগছে। তোর বিয়ের ব্যাপার কত দূর কি হলো? জানি না। খামোখা এটা ঝুলিয়ে রেখেছে কেন বুঝলাম না তো। এইসব তো ঝুলিয়ে রাখার জিনিস না। শাহানা কিছু বলল না। কবির মামা বললেন, ছেলেটিকে তোর পছন্দ হয়েছে? শাহানা জবাব দিল না, খুব লজ্জা পেয়ে গেল। তিনি বিরক্ত গলায় বললেন, লজ্জা পাস কেন?
একজন মানুষকে পছন্দ হয়েছে কি হয়নি এটা বলার মধ্যে লজ্জার কিছু নেই। পছন্দ হয়েছে, ভালো। যে কথাটা মনে আসে সে কথাটা মুখেও আসতে পারে, এবং আসাই উচিত। তোর বরের সঙ্গে আমার কথা হয়েছে, ভালো ছেলে, সব সময় হাসছে। সবসময় হাসলেই বুঝি ছেলেটা ভালো হয়? হ্যাঁ হয়। কুটিল মনের মানুষ সবসময় হাসতে পারে না, গম্ভীর হয়ে থাকে। তুমিও তো গম্ভীর হয়ে থাকো সবসময়। তুমি কি কুটিল মনের মানুষ? আমি গম্ভীর হয়ে থাকি? হ্যাঁ। কখনো হাসি না? না। কবির মামাকে দেখে মনে হলো তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। শাহানা হাসতে শুরু করল। কিছুক্ষণ চেষ্টা করল হাসির বেগ সামলাবার জন্যে, সেটা সম্ভব হল না। সে ছুটে গেল বারান্দায়। বারান্দায় কিন্নর কণ্ঠের হাসি দীর্ঘ সময় ধরে শোনা গেল। টুনি যোগ দিল সেই হাসিতে, তারপর বাবলু। শিশুরা যাবতীয় সুখের ব্যাপারে অংশ নিতে চায়। আগামীকাল শারমিনের গায়ে হলুদ। শারমিন আয়নার সামনে অনেকক্ষণ ধরেই বসে আছে। আয়নায় নিজেকে চেনা যাচ্ছে না। কোথায় যেন পড়েছিল, বিয়ের ঠিক আগে আগে সব মেয়েই অচেনা হয়ে যায়। তাদের চোখ হয় আরও কালো, চেহারায় সম্পূর্ণ ভিন্ন ধরনের ঔজ্জ্বল্য আসে। বিয়ে হবে হবে মেয়েরা বারবার আয়নায় নিজেদের দেখে, কথাটা আংশিক সত্যি। শারমিন আয়নায় নিজেকে চিনতে পারছে না, তবে আয়নার সামনে বসে থাকতে ভালো লাগছে না। জমিলার মা এসে বলল, আপনার ডাকে। কে ডাকে? বড় সাহেব। বলো আসছি। শারমিন নড়ল না, যেভাবে বসেছিল ঠিক সেইভাবেই বসে রইল। বাড়ি ভর্তি মানুষ। কিছুক্ষণ আগেই দুটি মেয়ে বারান্দায় ছোটাছুটি করছিল। শারমিন শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, তোমরা নিচে যাও কিংবা ছাদে যাও, আমার মাথা ধরেছে। বাবার উপর রাগ লাগছে খানিকটা। 1 মাস আগে থেকে লোকজন দিয়ে বাড়ি ভর্তি করবার কোনো দরকার ছিল না, এবং এদের কাণ্ডজ্ঞানও নেই। এতদিন আগে কেউ আসে অন্যের বাড়ি? আফা। শারমিন বিরক্ত মুখে তাকাল। জমিলার মা আবার এসেছে। তার মুখ হাসি হাসি, ঠোঁট লাল টুকটুক করছে। গায়ের লাল পেড়ে সাদা শাড়িটাও নতুন। বিয়ে উপলক্ষে সবাই নতুন শাড়ি পেয়েছে। 2টি করে শাড়ি, একটি সাধারণ লাল পেড়ে সাদা শাড়ি, অন্যটি দামি শাড়ি। আফা আপনারে ডাকে। বলছি তো যাব। বড় সাহেব চালয়ে বসে আছে। শারমিন উঠে দাঁড়াল। এমন বিরক্ত লাগছে। শুধু বিরক্ত নয়, মাথাও ধরেছে, তীব্র ব্যথা। 4টা প্যারাসিটামল খাওয়া হয়েছে 6 ঘন্টার মধ্যে। যন্ত্রণা ভোঁতা হয়ে এসেছে, তবু মাঝে মাঝে চিলিক দিয়ে উঠছে। রহমান সাহেব চায়ের পট নিয়ে হাসি মুখে বসে আছেন। শারমিনকে দেখে অবাক হয়ে বললেন, এমন একটা সাধারণ শাড়ি পরে ঘুরছ কেন মা? শারমিন জবাব দিল না। নাও চা নাও। চা খেতে ইচ্ছা করছে না। ইচ্ছা না করলেও খাও, বাবাকে কোম্পানি দাও। এখন তো আর আগের মতো তোমাকে পাবো না। পাবে, সবসময় পাবে। আমি সবসময় তোমার মেয়েই থাকবো বাবা। বলতে বলতে শারমিনের গলা ভারী হয়ে এলো। রহমান সাহেব দেখলেন শারমিন কাঁদছে। তিনি কি বলবেন ভেবে পেলেন না। বাবার কাছে মেয়ের বিয়ে কোনো আনন্দের ব্যাপার নয়। বিয়ের দিনটি হচ্ছে বাবা মার জীবনের গভীরতম বিষাদের দিন। এই বিষাদ ভুলবার জন্যেই আনন্দ ও উল্লাসের একটা ভান করা হয়। রহমান সাহেব গাঢ়স্বরে বললেন, মামুনি চা খাও। শারমিন পেয়ালা হাতে নিয়ে চুমুক দিতেই টুপ করে 1 ফোঁটা চোখের জল পড়ল কাপে। রহমান সাহেব দৃশ্যটি দেখলেন। তার নিজেরও ইচ্ছা করল ছুটে কোথাও পালিয়ে যেতে। মানুষের বেশিরভাগ ইচ্ছাই অপূর্ণ থাকে। ছুটে যেতে ইচ্ছা করলেও ছুটে যাওয়া যাবে না, তাকে বসে থাকতে হবে এখানেই। শারমিন, বলো বাবা। তোমাকে না জানিয়ে একটা কাজ করেছি মা। শারমিন তাকালো। পুলিশের ব্যান্ড পার্টি আনিয়েছি। গ্রামে থেকে অনেকেই এসেছে, ওরা খুশি হবে। ব্যান্ড পার্টির অনেক কায়দা কানুন আছে তো। একজন ব্যান্ড মাস্টার থাকে, সে রূপো বাঁধানো লাঠি নাড়াচাড়া করে। আমার নিজেরই দেখতে এমন চমৎকার লাগে। রহমান সাহেব হাসলেন, হাসল শারমিনও। ওরা আসবে কখন?
আজ বিকেলে আসবে, আবার কালও আসবে। কেমন হবে বলো তো মা? ভালোই হবে। মোতাব্বের সাহেব বলছিলেন ব্যান্ড নায়নের সানাইয়ের ব্যবস্থা করতে। একটা স্টেজের মতো থাকবে, সেখানে বসে বসে সানাই বাজাবে। কাউকে সেরকম পাওয়া গেল না। তাছাড়া সানাই বড় মন খারাপ করিয়ে দেয়। মেয়ে বিয়ে এমনিতেই বাবা মার জন্যে যথেষ্ট মন খারাপ করার মতো ব্যাপার, সেটাকে আর বাড়ানো ঠিক না। কি বলো মা? শারমিন জবাব দিল না। রহমান সাহেব সিগারেট ধরালেন। কয়েকদিন ধরে তিনি খুব সিগারেট খাচ্ছেন, প্রায় চেইন স্মোকার হয়ে গেছেন। শারমিন বলল, আমি এখন উঠি বাবা। এখনই উঠবে কি? বসো একটু। ভালো লাগছে না বাবা, জ্বর জ্বর লাগছে। তিনি মেয়ের হাত ধরলেন। জ্বর নেই, গা ঠান্ডা হয়ে আছে। শারমিন, কি বাবা? তিনি খানিকক্ষণ ইতস্তত করে বললেন, একটা কথার ঠিক জবাব দাও তো মা, তাকাও আমার চোখের দিকে। রহমান সাহেব থেমে থেমে বললেন, সাব্বিরকে কি তোমার পছন্দ হচ্ছে না? পছন্দ হবে না কেন? তাকে পছন্দ না করার মতো তো কিছু নেই। আমিও তাই বলি। জমিলার মা বলল তুমি গতকাল সারা রাত ঘুমোওনি, বারান্দায় হাঁটাহাঁটি করছিলে। ঘুম আসতে একটু দেরি হয়েছে, যা গরম। আমাকে ডাকলে না কেন? তোমাকে ডাকলে কি হতো? দুজনে মিলে গল্প করতাম। আজ যদি ঘুম না আসে তোমাকে ডাকব। এখন যাই বাবা। আচ্ছা যাও। জমিলার মা বলছিল ছেলেপুলেরা নাকি তোমাকে খুব বিরক্ত করছে, বারান্দায় ছোটাছুটি করছে। না, তেমন কিছু না। শারমিন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে রইল এবং একসময় ঘুমিয়েও পড়ল। জমিলার মা তাকে জাগাল না। দুপুরে খাবার সময় রহমান সাহেব বললেন, ওর ঘুম ভাঙানোর দরকার নেই, ঘুমুক। পুলিশের ব্যান্ড পার্টি চলে এলো ৩টায়। শারমিনের ঘুম ভাঙল ব্যান্ডের শব্দে। তারা বাজাচ্ছে আনন্দের গান, উৎসবের গান। কিন্তু তবু কেন বারবার চোখ ভিজে উঠছে? কেন বারবার মনে হচ্ছে চারপাশ অসম্ভব ফাঁকা, কোথাও কেউ নেই? কেন এত কষ্ট হচ্ছে? দরজায় টুকটুক আওয়াজ হল। শারমিন ক্লান্ত গলায় বলল, কে? আফা, আমি। কি চাও? আপনার সঙ্গে দেখা করতে আইছে। কে? ওই দাড়িওয়ালা ভদ্রলোক, রফিক সাহেব। শারমিন চুপ করে রইল। তার একবার ইচ্ছে হল বলে, ওকে বলো চলে যেতে, কিন্তু সে কিছুই বলল না। জমিলার মা দ্বিতীয়বার ডাকল, আফা, ও আফা। শারমিন তারও জবাব দিল না, কিন্তু জমিলার মা নেমে যাবার সঙ্গে সঙ্গে সেও নিচে নেমে এলো। ব্যান্ড পার্টির চারদিকে সবাই ভিড় করে আছে। রহমান সাহেবও এতক্ষণ ছিলেন, একটু আগেই গাড়ি নিয়ে বের হয়েছেন। বলে গেছেন শারমিন ঘুম থেকে উঠেই যেন কাপড় পরে তৈরি থাকে, সন্ধ্যার পর তাকে নিয়ে বেরুবেন। রফিক ব্যান্ড পার্টির বাজনা শুনছে খুব উৎসাহ নিয়ে, তার মুখ হাসি হাসি। শারমিনকে আসতে দেখে সে এগিয়ে গেল। শারমিন, বলো তো কি গান বাজছে? জানি না। কাম সেপ্টেম্বর, আমার খুব প্রিয় গান। তাই নাকি? দারুণ মিউজিক। তোমার ভালো লাগছে না? লাগছে। আজ তোমার বাবার সঙ্গে দেখা হলো, আমি নিজেই এগিয়ে গিয়ে পরিচয় দিলাম। কি পরিচয় দিলে? নিজের তো কোনো পরিচয় নেই, তোমার পরিচয়ই বললাম। বললাম আমি আপনার মেয়ে শারমিনের সঙ্গে পড়তাম। শারমিন তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। রফিক হাসতে হাসতে বলল, একবার ভাবছিলাম বলি আমি শারমিনের বন্ধু। বললে না কেন? সাহস হল না, যদি রেগে যান। উৎসবের দিন তোমাকে এমন পেতনির মতো লাগছে কেন? পেতনির মতো লাগছে? চুলে চিড়ুনি পড়েনি, চোখ লাল, বেছে বেছে সবচেয়ে ময়লা শাড়িটাই আজ পরেছ। আচ্ছা, তোমার কি একটাও ভালো শাড়ি নেই? শারমিন বলল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজনা শোনো, আমি এক্ষুনি আসছি, কাপড় বদলে আসছি। তোমার হাতে কি কোনো কাজ আছে? না, কেন? তোমাকে নিয়ে যাবো এক জায়গায়। কোথায়? বলছি, বসো। তুমি চা খাবে? হ্যাঁ, খাবো। চায়ের সঙ্গে আর কিছু আছে? দেখি আছে কিনা। ঝাল কিছু, নো সুইটস। শারমিন অতি দ্রুত কাপড় বদলাল।
পাতলা একটা চেইন পরল গলায়, হালকা নীল রঙের একটা শাড়ি পরল, একটা হ্যান্ডব্যাগ নিল হাতে। জমিলার মা বলল, কই যা নাফা? একটা কাজে যাচ্ছি, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। ইয়াসিন আছে না? জি আছে। কোন সময় আবে নাফা? শারমিন তার জবাব দিল না, নেমে এলো নিচে। তার মুখ অস্বাভাবিক বিবর্ণ, যেন খুব বড় ধরনের কোন একটা অসুখ থেকে সে উঠেছে। রফিকের মনে হল শারমিন যেন ঠিকমতো হাঁটতেও পারছে না। শারমিন, তুমি কি অসুস্থ? না, আমার শরীর ভালোই আছে, চলো তুমি। চা খায়নি তো এখনো, চা আসেনি। চা পরে খাবে। রফিক অবাক হয়ে উঠে দাঁড়াল। সে কিছুই বুঝতে পারছে না। ব্যান্ড বাজছে, দলটিকে ঘিরে ছোট ছোট ছেলেমেয়েরা হইচই করছে। ওদের আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। ইলেকট্রিশিয়ানরা ব্যস্ত আলোকসজ্জা নিয়ে। আলোকসজ্জা শুরু হবে আজ সন্ধ্যা থেকে। গাড়ি পুরনো ঢাকা ছাড়িয়ে আসার পরপরই রফিক লক্ষ্য করল শারমিন কাঁদছে। অত্যন্ত অস্বস্তিকর অবস্থা। কোথায় তারা যাচ্ছে, কেন যাচ্ছে, কে জানে। ড্রাইভার নিজেও বেশ কয়েকবার তাকালো পেছনের দিকে। রফিকের সিগারেট ধরাবার ইচ্ছে, কিন্তু কেন জানি ধরাতে সাহস হচ্ছে না। রফিক, বলো, কটা বাজে দেখো তো? 4:10। কোথায় যাচ্ছি আমরা? শারমিন শান্ত স্বরে বলল, আমি এখন তোমাকে কয়েকটা কথা বলবো, তুমি শুধু শুনে যাবে, কোনো প্রশ্ন করবে না। ড্রাইভার সাহেব? জি আপা। আপনি গাড়ি একটু আস্তে চালান। জি আচ্ছা। আর কথাবার্তা যা শুনবেন নিজের মধ্যে রাখবেন। জি আচ্ছা। শারমিন ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। রফিক অপেক্ষা করতে লাগল। রফিক, বলো, শুনছি। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? রফিক কোনো জবাব দিতে পারল না, অবাক হয়ে তাকিয়ে রইল। শারমিন নিচু গলায় বলল, আমি খুব বড় ধরনের কনফিউশনে ভুগছি। কি করব কিছু বুঝতে পারছি না। কনফিউশনের কারণ কি? কারণ কি তুমি ভালো করেই জানো। কেন তুমি বারবার এসেছ আমার কাছে? বলতে বলতে শারমিন ফুঁপিয়ে উঠল। সাব্বির ভাইকে বিয়ে করতে আমি রাজি না, এই কথাটা আমি কিছুতেই বাবাকে বলতে পারবো না। আমি আমার বাবাকে যে কি পরিমাণ ভালোবাসি তা একমাত্র আমি জানি, অন্য কেউ জানে না। রফিক সিগারেটের জন্য পাঞ্জাবির পকেটে হাত দিল। সিগারেট নেই। হাত পড়ল 10 টাকার একটি ময়লা নোটে। এই টাকাটি তার সম্বল। শারমিন মৃদুস্বরে বলল, আমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাবার সাহস কি তোমার আছে? রফিক শান্তস্বরে বলল, তোমার বাবাকে গিয়ে সব খুলে বললে কেমন হয়? আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে বলতে হবে না, আমি বলবো। না। শারমিন শাড়ির আঁচলে মুখ ঢেকে বসে রইল। রফিক বলল, ড্রাইভার সাহেব, আপনার কাছে সিগারেট আছে? ড্রাইভার সিগারেট দিল। নিচু গলায় বলল, এখন কোন দিকে যাইবেন? রফিক বলল, খুব স্পিডে একটু ঘুরে বেড়ান, আমার মাথাটা ঠান্ডা হোক। কোথায় যাব এখনো জানি না। রফিক আর চোখে তাকালো শারমিনের দিকে। সে শাড়ির আঁচলে মুখ ঢেকে বসে আছে চুপচাপ। রফিকের ইচ্ছে করল আকাশ ফাটিয়ে চিৎকার করে বলে, এই মেয়েটিকে পৃথিবীর কেউ আমার কাছ থেকে সরিয়ে নিতে পারবে না, এ একান্তই আমার। মনোয়ার অবাক হয়ে বললেন, রফিক একে বিয়ে করেছে? তুমি সব কি বলছো বোমা? নীলু মনোয়ারার হাত ধরল। মা, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আসুন আমার সঙ্গে। আমাকে কিছুই বুঝিয়ে বলতে হবে না, আমি সবই বুঝতে পারছি। রফিক কোথায়? ও একটু বাইরে গেছে, আসবে। মা, আপনি একটু আসুন আমার সঙ্গে। তুমি বোমা আমার হাত ধরে টানাটানি করবে না, আমি এই মেয়ের সঙ্গে কথা বলবো। শারমিন ভেজা চোখে তাকালো মনোয়ারার দিকে। হোসেন সাহেব বললেন, কথা বলার জন্য এত ব্যস্ত কেন? এই মেয়ে তো আর চলে যাচ্ছে না। যাও, তুমি বোমার সঙ্গে যাও। মনোয়ারা কড়া চোখে তাকালেন। হোসেন সাহেব থতমত খেয়ে থেমে গেলেন। মনোয়ারা কড়া গলায় বললেন, বোমা, তুমি সবাইকে নিয়ে এই ঘর থেকে যাও, আমি মেয়েটার সঙ্গে কথা বলবো, একা কথা বলবো। নীলু সবাইকে নিয়ে বেরিয়ে গেল। হোসেন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বড় ঝামেলা হয়ে গেল তো বোমা। শফিক এসেছে? জি না। বাজে কটা? 8টা।
কাণ্ডটা রফিক কি করল? বাবা, আপনি টুনি আর বাবলুকে নিয়ে বসেন। হ্যাঁ, বসছি। তুমি যাও, তোমার শাশুড়ির কাছে গিয়ে দেখো কিছু করা যায় কিনা। মেয়েটার জন্য বড় মায়া লাগছে। হোসেন সাহেব টুনি এবং বাবলুকে নিয়ে বারান্দায় চলে গেলেন। শাহানা শুকনো মুখে দাঁড়িয়ে আছে। সে ফিসফিস করে বলল, কি হবে ভাবি? কিছুই হবে না। হবে আবার কি? মা যে কি করছেন তুমি লক্ষ্য করেছ ভাবি? মা রাগে কাঁপছিলেন। রফিক ভাই আবার কোথায় গেল? কি জানি কোথায়। শাহানা চাপা গলায় বলল, আমার এমন রাগ লাগছে ভাইয়ার উপর, কাঁদতে ইচ্ছে হচ্ছে। শাহানা সত্যি সত্যি কেঁদে ফেলল। মনোয়ারা কড়া গলায় বললেন, তুমি বসে এখানে। শারমিন বসল। তিনি দাঁড়িয়ে রইলেন। তুমি আমাকে বলো, তুমি কেমন মেয়ে? বাবা মাকে কিছু না বলেই বিয়ে করে ফেললে? শারমিন নিঃশ্বাস চাপতে চেষ্টা করল, পারল না। চাকরি নেই, কিছু নেই, এমন একজন অপদার্থকে বিয়ে করে ফেললে, যার নিজের থাকার জায়গা নেই। তুমি তার মতোই অন্যের ঘাড়ে বসে খাবে। চক্ষু লজ্জাও নেই তোমার? নীলু এসে মনোয়ারাকে প্রায় টেনে ঘর থেকে বের করে নিয়ে গেল। শারমিন শুকনো দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। চারদিকে কি ঘটছে না ঘটছে কিছুই বুঝতে পারছে না। পরিচিত কেউ নেই যে এসে তার পাশে দাঁড়াবে, আশা ও সান্ত্বনার কিছু বলবে। জীবন এত কঠিন কেন? চমৎকার একটি চাঁদ উঠেছে আকাশে। শফিক বারান্দায় বসে সিগারেট টানছে। নাটকীয় এই সংবাদ সে শুনেছে, কোনো কথা বলেনি। রাতে নীলু যখন তাকে খাবার জন্য ডাকল, সে বলল, আমার কিছু খেতে ইচ্ছে করছে না নীলু। শারমিনও কিছু খায়নি। সে রফিকের ঘরে মাথা নিচু করে বসে আছে। রফিক তাকে শান্ত করার চেষ্টা করেছে, কোনো কাজ হয়নি। সে একটিও কথা বলেনি। রফিক বলল, আমাদের জীবনটা শুরু হলো খুব খারাপভাবে, তাই না? শারমিন জবাব দিল না। তবে আমার কেন জানি মনে হচ্ছে একদিন সব ঠিক হয়ে যাবে। শারমিন, বলো। খুব সুন্দর জ্যোৎস্না হয়েছে বাইরে, চলো না একটু ছাদ থেকে ঘুরে আসি। তুমি যাও, আমার ইচ্ছা করছে না। শারমিন, প্লিজ। রফিক, আমাকে বিরক্ত করবে না। এত সুন্দর একটা রাত নষ্ট করব? শারমিন জবাব দিল না, কিন্তু উঠল। রফিক ছুটে গেল নীলুর কাছে। তার খুব শখ ভাবিকে দিয়ে একটা গান যদি গাওয়াতে পারে। অনেকদিন আগে এরকম এক জ্যোৎস্না রাতে তারা সবাই মিলে ছাদে হাঁটছিল। হঠাৎ কি মনে করে ভাবি গুনগুন করে গিয়েছিল, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। ভাবিকে চেপে ধরলে সে কি তাদের নতুন জীবনকে সুস্থ করবার জন্যে একটা গান গাইবে না? ভাবির পক্ষে কি এতটা নির্দয় হওয়া সম্ভব? জ্যোৎস্নার ফিনিক ফুটেছে চারদিকে, আকাশ ভেঙে পড়ছে আলোয়। কি উথাল পাথাল জ্যোৎস্না! ছাদে একটা পাটি পাতা হয়েছে। শারমিন মাথা নিচু করে বসে আছে পাটিতে। শাহানা টিপট ভর্তি করে চা নিয়ে এসেছে। নীলু মৃদুস্বরে বলল, মন খারাপ করো না শারমিন, দেখো কি সুন্দর একটা রাত। এমন চমৎকার জ্যোৎস্না কখনো দেখেছ? শারমিন কোনো জবাব দিল না। তাদের অবাক করে দিয়ে নীলু গুনগুন করে উঠল, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। তার গলা তেমন কিছু আহামরি নয়, তবু কি অপূর্বই না শোনাল সে গান। অবাক হয়ে চিলে কোঠার ঘর থেকে বেরিয়ে এলো আনিস। হোসেন সাহেব ফিসফিস করে বললেন, কে গাইছে? আমাদের বড় বৌমা। বড় মিঠা গলা তো আমার মার। গাইতে গাইতে নীলু শাড়ির আঁচলে তার চোখ মুছল। শারমিনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। তার মন বলছে, আজকের এই চোখের জল জীবনের সমস্ত দুঃখ ও বেদনা ধুয়ে মুছে নিয়ে যাবে। সে হাত বাড়িয়ে রফিককে স্পর্শ করল, ভালোবাসার স্পর্শ, যার জন্যে প্রতিটি পুরুষ হৃদয় তৃষিত হয়ে থাকে। রফিক তাকাল আকাশের দিকে। আহা, কি চমৎকার জ্যোৎস্না! এত সুন্দর কেন পৃথিবীটা?
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ একাদশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।